হাভেলির মহারাজ যে কিনা খুবই ক্ষমতাশালী ছিল এবং একের পর এক মেয়েকে নিজের লালসার শিকার বানাচ্ছিল, কিন্তু প্রতিবাদী কার্সন সবসময় নারীদের অধিকারের জন্য লড়াই করত। কার্সনের হবু স্ত্রী এই মহারাজের লালসার শিকার হয় এবং সবাই সেই দৃশ্য উপভোগও করে। কার্সন কি পারবে মহারাজের হাত থেকে সরল সাদাসিধে মানুষদের বাঁচাতে? কি বা ছিল 1862 সালের মহারাজ লিবেল কেসটি? তো এসব কিছু জানতে আজকের গল্প মহারাজ তাহলে শুরু করা যাক। আজকের গল্পটি 1862 সালের বোম্বে সুপ্রিম কোর্ট মহারাজা লিবেল কেসের সত্য ঘটনার উপর হতে চলেছে। সালটি ছিল 1832। গুজরাটের ভাডাল গ্রামে মল্লী জীবরাজের বৈষ্ণব পরিবারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বাচ্চাটি তার দাদুর মতো দেখতে হয়েছিল, তাই তার নাম তার দাদুর নামে কার্সন দাস রাখা হয়েছিল। কিন্তু কার্সন যত বড় হতে থাকে তার সবকিছুতেই তার প্রশ্ন করার ব্যাপারটিও তত বাড়তে থাকে। কিন্তু মাত্র 10 বছর বয়সে নিজের মাকে হারিয়ে সে বয়সের আগেই বড় হয়ে যায়। এরপর তার বাবা দ্বিতীয় বিবাহ করে নিলে তার মামা তাকে বোম্বে শহরে নিয়ে আসে। তো তখন বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল এবং তারা তাদের রাজ সেখানে চালাতো। বোম্বেতে তখন গুজরাটের বৈষ্ণব সম্প্রদায়ের কার্পাস ব্যবসায়ীদের এক খুব রমরমা বন্দরগাঁও ছিল। তো ওই সময় বোম্বেতে বৈষ্ণব সম্প্রদায়ের 7টি হাভেলি ছিল, যেখানে কালভা দেবী জায়গাটিতে ছিল মোটি হাভেলি। যদিও সেখানে ব্রিটিশদের রাজ চলত, কিন্তু তা ছিল শুধুমাত্র নামেই। আসলে সেখানে প্রধান রাজ চলত হাভেলির প্রধান মহারাজ জেজে। তো এই হাভেলির পাশেই কার্সনের মামার বাড়িটি ছিল, যেখানে কার্সন এসে থাকতে শুরু করে এবং মামা বাড়ির আদরে সে বড় হতে থাকে। তো এবার মুভি সিন শিফট হয় বেশ কিছু বছর পরে এবং বড় কার্সনকে দেখানো হয় এবং তার মধ্যে একটি খুব ভালো গুণ দেখানো হয় যে সে অচ্ছুত লোকেদের কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছে। তো এর থেকে বোঝা যায় কার্সন খুব বড় মনের একজন মানুষ এবং দাদাভাই নওরোজির মতো ক্রান্তিকারীকে সে নিজের ইন্সপিরেশন মনে করত। কার্সন দাদাভাই নওরোজির পেপার রাস্ত গুফতারের জন্য কাজ করত, যেটি তৎকালীন সময়ের একটি নামকরা বৈপ্লবিক পত্রিকা হিসেবে মানা যেত এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শেঠ গোকুলদাস তেজপাল এবং স্বরাজ্যে আদেশিরও তার এই পত্রিকাটি লেখা পড়তে এবং তাকে সমর্থন করতে থাকেন। কার্সন সমাজের বিধবাদের জীবনের চরম দুঃখ কষ্টকে নিজের বক্তৃতার মাধ্যমে সমাজের সামনে তুলে ধরতেন, কেননা তিনি দেখেছেন যে তার বিধবা ভাবও কিভাবে সমাজের সকল আনন্দ থেকে বঞ্চিত হতেন এবং হোলির মতো একটি বিশেষ উৎসবে তার রং মাখাও বারণ ছিল। এরপরে কিশোরীকে দেখানো হয় যার সাথে কার্সনের বিয়ে ঠিক হয়েছে। তো দেখা যায় এই কিশোরীকে কার্সন রং মাখাতে গেলে সে তাকে বারণ করে এবং বলে যে হাভেলির মহারাজ জেজে অর্থাৎ যদুনাথ মহারাজ যতক্ষণ না পর্যন্ত নন্দলালাকে রং মাখাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে রং মাখানো যাবে না। এই কিশোরী যদুনাথ মহারাজ অর্থাৎ হাভেলির প্রধান পুরোহিত জেজেকে খুব মানত। এই যদুনাথ মহারাজ, যাকে কিনা সংক্ষেপে জেজে বলা হতো, সে ছিল হাভেলির প্রধান মহারাজ এবং তাকে সবাই খুব মানত এবং তার বলা কথা পাথরের লকিরের মতো সবাই মনে করত। এরপর যদুনাথ মহারাজকে দেখানো হয়, যাকে ভগবানের আসনে সবাই বসিয়েছিল এবং সেখানে তার সামনে দোলের জন্য সবাই উৎসব পেশ করে। তো দোলের উৎসব শেষ হলে যে সবার সামনে কিশোরীকে রং মাখায় এবং এটাই রীতি ছিল যে মহারাজ যাকে রং মাখাবেন সেই মহারাজের চরণ সেবার দায়িত্ব পাবে। তো সেই রীতি অনুযায়ী কিশোরী মহারাজের চরণ সেবার সুযোগ পেয়ে খুব খুশি হয়েছিল। এরপর কিশোরী মহারাজের কামরাতে ঢুকলে সেখানকার আলিশান সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে যায়। অপরদিকে কার্সন কিশোরীকে খুঁজতে থাকলে দেবী তাকে বলে যে সে মহারাজের কাছে গেছে, কেননা সে আজ তার চরণ সেবার সুযোগ পেয়েছে। এরপর মহারাজের বিশ্বস্ত ভৃত্য গিরিধর খাওয়াসকে এক ব্যক্তি এসে চরণ সেবা দর্শন করতে চাইলে সে তার জন্য তার থেকে মূল্য নেয় এবং তাদের বাইরের ঝাড়খাত থেকে চরণ সেবা দেখতে বলে। এরপরে দেখা যায় ভেতরে জেজে কিশোরীর সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে। এরপর কার্সন হাভেলিতে কিশোরীর খোঁজ করতে আসলে খাওয়াস তাকে ঝাড়কা দেখে চরণ সেবার জন্য বলে। এরপর ঝাড়কা থেকে কার্সন কিশোরী আর মহারাজকে আপত্তিকর অবস্থায় দেখে দরজা খুলে ভেতরে ঢুকে যায়
এবং তখনই সে দেখতে পারে দোতলার ওপরে ঝাড়খা থেকে মহারাজের এই দুষ্কর্ম দেখবার জন্য রীতিমতো দর্শকের লাইন পড়ে গেছে। আর এইভাবে যে গ্রামের সরল সাদাসিধে মেয়েদের সাথে কুকর্ম করার পাশাপাশি ভালো মুনাফাও লোটে। এইসব দেখে কার্সন কিশোরীকে ভর্ৎসনা করে এবং তাকে ঘরে নিয়ে যেতে চাইলে কিশোরী ঘরে যেতে চায় না। এরপর যখন যে বলে যে ঝুটেন আমি রাখি না, বরং সবার মধ্যে বিলিয়ে দিই, তখন কার্সন তার কথার উত্তরে বলে যে ঝুটান তার হজম হয় না এবং সেই বলে সে বেরিয়ে যায়। পরের দিনে টাউন হলে কিশোরী কার্সনের সাথে দেখা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সেই ভাগ্যবানদের মধ্যে পড়ে যে জেজের সেবা করার সুযোগ পেয়েছে এবং এই নিয়ে কেন কার্সন কথা বাড়াচ্ছে। তখন কার্সন তাকে বলে যে সে 4 বছর কিশোরীর জন্য এই জন্য অপেক্ষা করেছে যাতে সে পড়াশোনা করে কাবিল হয়ে যায়, আর কাল যখন তাকে মহারাজ এইরকম ভাবে ব্যবহার করলো তখন সে কেন তার বিচার বুদ্ধির প্রয়োগ করলো না। তখন কিশোরী তার বিরোধিতা করে বলে যে সে এই গ্রামের প্রথম মেয়ে না যে সে এরকমটা করেছে, আর যদি কার্সনের বা আজ বেঁচে থাকতো তাহলে সেও তার বোনকে জেজের কাছে চরণ সেবার জন্য পাঠাতো। তো এতে কার্সন কিশোরীর ওপর হাত তুলতে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে আর কিশোরীর সাথে তার সাগাই ভেঙে দেয়। এরপর রাতের বেলা কিশোরীকে জেজের ঘরে আসতে দেখা যায় এবং সে কাঁদতে কাঁদতে জেজেকে বলে যে কার্সন তার সাথে সাগাই ভেঙে দিয়েছে। এতে জেজে বলেন যে যা হয় ভালোর জন্যই হয় এবং এখন থেকে কিশোরী জেজের লাডলি। তো কিশোরী জেজেকে নিজের লাডলি হতে পারাতে খুশিতে গদগদ হয়ে যায়। এরপর কিশোরীর ঘুম ভাঙলে সে জেজেকে সেখানে দেখতে না পেলে সেখানকার একজন সেবা দাসীকে তার কথা জিজ্ঞাসা করলে সে জানায় যে মহারাজ এখন সন্ধ্যা আরতিতে গেছেন। তখন সেই মতো কিশোরী জেজেকে খুঁজতে গেলে তাকে কারোর সাথে কথা বলতে শোনে এবং সে ঘরটির দরজা খুলে দিলে সেখানে মহারাজের সাথে সে নিজের বোন দেবীকে দেখতে পায় এবং যাকে মহারাজ নিজের লাডলি হওয়ার কথা বলতে শোনা যায়। এতে করে কিশোরী বুঝতে পারে যে মহারাজ আসলে কতটা পাখণ্ডী প্রকৃতির মানুষ। এরপর সে নিজের ভুল বুঝতে পেরে বোন দেবীকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং সে এখন উপলব্ধি করে যে কার্সন তাকে যা বলেছিল তা 100% খাঁটি কথা ছিল। এরপর দেবী তাকে কার্সনের সাথে সুলা করে নিতে বললে কিশোরী বলে যে কার্সন উসুলের পাক্কা মানুষ আর অন্যায়কে সে মেনে নেবে না, তাই এখন তার কাছে ফিরে যাবার কোনো রাস্তা নেই। এতে দেবী কিশোরীকে বলে যে বা চুন্নিতে গাঁট বেঁধে হারানো জিনিসের জন্য যেমন ভাবে প্রার্থনা করত, কিশোরীরও এইরকম ভাবে চুন্নিতে গাঁট বেঁধে কার্সনের মাফির জন্য প্রার্থনা করা উচিত। এরপর কার্সনের মামা কার্সনকে কিশোরীর সাথে সাগাই ভেঙে দেওয়ার জন্য তার উপর রাগারাগি করতে দেখা যায় এবং তাকে জানায় যে এইসব ছোটখাটো কথার জন্য কেউ এত বড় সিদ্ধান্ত নেয় না, এমনকি তার মামিও এক সময় এইরকমটাই করেছিল। তো এর থেকে বোঝা যায় যে মহারাজ গ্রামের প্রত্যেকটি সাদাসিধে মানুষদেরকে তাদের ভক্তির সুযোগ নিয়ে তার লালসার জালে ফাঁসাতো আর কেউ তার মুখের উপর কোনো কথা বলতে সাহস করতো না। তো কার্সনের উদার চিন্তা ভাবনা তার বাড়ির লোকেদের খটকাতো এবং তারা চাইতো না যে সে সমাজের মধ্যে থেকে সমাজের বিরুদ্ধে কাজ করুক। এরপর বাড়ির লোকেদের সাথে রাগারাগি হলে তারা কার্সনকে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন যখন কার্সন টাউন হলের সিঁড়িতে শুয়েছিল তখন তেজপালজি আর সোরাবজি আসলে কার্সন তাদেরকে তার বাড়ি ছাড়ার কথা জানায়। এরপরে সিনে জেজে আর তার স্ত্রীকে একসাথে দেখানো হয়, যেখানে তার স্ত্রী তাকে কার্সনের সম্বন্ধে জিজ্ঞাসা করে। এরপর খাওয়াস জেজের কাছে ছুটে আসে এবং বলে যে শ্যামজি এবং তার বোন লীলাবতী তার সাথে দেখা করতে এসেছে। তো এখান থেকে জানা যায় যে লীলাবতী জেজের বাচ্চার মা হতে চলেছে, কিন্তু জেজের এতে কিছু যায় আসে না, বরং সে লীলাবতীর ভাইকে বলে যে সে যেন এই বাচ্চাটিকে নষ্ট করে দেয়। এই বলে সে লীলাবতীকে একটি লাড্ডু খাওয়ায় এবং বলে যে জেজে সব ঠিক করে দেবে। অর্থাৎ এইভাবে যে লীলাবতীর বাচ্চাটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এরপর লাড্ডু খাওয়ার ফলে লীলাবতীর পেটে তীব্র যন্ত্রণা হতে থাকলে শ্যামজি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তাতে কার্সন তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়, কিন্তু সে তাদের জন্য কিছু করতে পারে না। এরপর সেখানে কার্সনের সাথে লালবানজি মহারাজের দেখা হয়, যে কিনা ওই হাভেলিতেই থাকেন এবং তিনি কার্সনকে বলেন যে এই হাভেলি এরকম একের পর এক অনেককে শেষ করে দিয়েছে। এতে করে কার্সন তাকে এই অন্যায় প্রতিকারের জন্য জিজ্ঞাসা করলে তিনি বলেন যে যদুনাথ মহারাজের জন্যই এই সম্প্রদায়ের এত ক্ষমতা প্রতিপত্তি।
মূর্তি, তাই সবাই তাকে দেবতার আসনে পুজো করেন এবং অন্যায় দেখেও তাই আর আমাদের মুখ খোলার সাহস নেই। কিন্তু কার্সেন এই হাভেলির কেউ না, তাই সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। এতে কার্সেন বলে যে সে ক্ষত্রিয় না, তাহলে সে কিভাবে এই অসম যুদ্ধে লড়বে? তখন মহারাজ বলেন যে নিজের কর্মের মাধ্যমে মানুষ ক্ষত্রিয় হয়, যে কার্সেন নিজের কর্মের মাধ্যমে ক্ষত্রিয় এবং এই অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াতে অবশ্যই পারবে। এরপরের দিন যখন কার্সেন এই বিষয়ে দাদাভাই নোরাজির সাথে আলোচনা করেন, তখন সে জানায় যে যেখানে লালবানজি মহারাজের কোনো কথা চলে না, সেখানে তাদের কথা কিভাবে লোকেরা মানবে? আর তাছাড়া তাদের কাজ হলো দেশকে সাফ করা, তো তাদের সেটাই ভালোভাবে করা উচিত। এতে করে কার্সেন বলে যে সবাই দেশ সাফ করতে লেগে গেলে তো ঘরের নোংরা সাফ করা হবে না। তখন নোরাজি তাকে বলে অবশ্যই আমাদের ঘরের দিকের কথা আগে ভাবতে হবে এবং এই বলে তাকে কিশোরীর সাথে ঝগড়া মিটিয়ে নিতে বলে। এরপরে সেখানে একজন আসে এবং কার্সেনকে তাড়াতাড়ি তার সাথে বাইরে যেতে বলে। এরপর কার্সেন ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে যায় এবং দেখে যে কিশোরীর লাশ কুয়োর মধ্যে থেকে সেখানে তোলা হয়েছে। এরপর দেবী কার্সেনকে একটি চিঠি দেয়, যেটি সে কিশোরীর কাবার থেকে পেয়েছিল। চিঠিটিতে কিশোরী নিজের ভুলের কথা লিখে গিয়েছিল এবং সে বলেছিল যে অন্যায়ের বিরুদ্ধে কার্সেনকে রুখে দাঁড়াতে, আর এভাবেই কার্সেন কিশোরীদের মতো মেয়েদের ন্যায় দেওয়াতে পারবে। তো এরপর কার্সেন জেজের বাড়িতে যায় এবং কিশোরীর মৃত্যুর জন্য জেজেকে দায়ী করে এবং তার নিজের স্ত্রী ও মেয়েরও সাথে যদি এমনটি হতো তাহলে তার কেমন লাগতো সেটা বলে। তো এতে জেজে কার্সেনের উপর ভড়কে যায়। এরপর কার্সেন যখন বলে তার কুকীর্তির কথা সে এবার সবার সামনে আনবে, এতে জেজে বলে তোমার শব্দের জোরের থেকে আমার ধর্মের জোর অনেক বেশি এবং আমি হলাম ভগবানেরই রূপ, যদুদেব নাথ অর্থাৎ যদুনাথ, আর তুমি হলে কৃষ্ণ দাস অর্থাৎ কার্সেন দাস। তখন কার্সেন বলে যে কর্মই ঠিক করে দেয় মানুষের নাম, আর এই কৃষ্ণ দাস কার্সেন দাস এবার ধর্মের এই ঠেকেদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আমি আমার ভালোবাসার মানুষটি হারিয়েছি, তাই আমার আর কোনো ভয় নেই। এরপর কার্সেন তার লেখা একটি আর্টিকেল রাজগুফতারে ছাপতে চাইলে নোরাজি সেটি ছাপতে রাজি হয় না। এতে কার্সেন নিজের একটি পত্রিকা বের করার কথা ভাবে এবং এইভাবে কার্সেন দাসের পত্রিকা সত্য প্রকাশের জন্ম হয়। এরপর কার্সেন দাস পত্রিকাটি নিয়ে দেবীর সাথে দেখা করলে দেবী সেই চুন্নিটি নিয়ে আসে এবং তার গিট খুলতে যায়, কিন্তু কার্সেন তাকে বাধা দিয়ে বলে যে যেদিন যে তার আসল শাস্তি পাবে সেদিনই সে যেন সেই গিটটি খোলে। এরপর নানু ভাইকে দিয়ে কার্সেন তার পত্রিকার কপিগুলি লোকেদের বিলি করবার জন্য বাজারে পাঠালে যে লোকেরা সেগুলি নিয়ে এসে পুড়িয়ে দেয়। তো এতে লালবানজি মহারাজ জেজেকে তার অন্যায়ের জন্য তার ভক্তদের কাছে মাফি চাইতে বললে যে মুখিয়াজিকে ডেকে বলে যে সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো প্রার্থনা আর হাভেলিতে হবে না, আর অন্য হাভেলিগুলোতেও যেন এইরকমই করা হয়ে থাকে। এতে লালবানজি মহারাজ বলেন যে ভক্তরা মঙ্গলা দর্শন না করে কোনো কিছু খায় না, তাহলে সে কেন এরকম করছে? এতে যে বলে যে ভক্তদের সে ক্ষুধার্ত রেখে কার্সেনকে বাধ্য করবে জেজের কাছে ক্ষমা প্রার্থনার জন্য এবং এই বলে হাভেলি সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। পরের দিন সবাই দেখতে পারে যে হাভেলির দরজাতে বড় বড় করে লেখা আছে যে যতক্ষণ না পর্যন্ত কার্সেন হাভেলি ও বৈষ্ণব সম্প্রদায়ের অপমান করার জন্য ক্ষমা না চায় ততক্ষণ হাভেলির দরজা খোলা হবে না ও তাতে কোন রকম পূজা আর্চা হবে না। এতে পুজো দিতে আসা ভক্তরা কার্সেনের উপর ভড়কে যায় এবং তাকে জেজের কাছে মাফি চাওয়ার জন্য চিৎকার করতে থাকে। এতে কার্সেন সবাইকে বুঝিয়ে বলে যে ভগবান সব জায়গায় বিরাজমান, তাকে খোঁজবার জন্য কোনো হাভেলিতে যেতে হবে না, তাই তাদের মহারাজদের এ ব্যাপারে প্রশ্রয় দেওয়া এতটা উচিত না, কেননা এতে তারা ভক্তদের অসহায়তার সুযোগ নিয়ে নিজেদের আধিপত্য চালিয়েই যাবে। ভক্তরা শ্রীজির কাছে পুজো দিয়েও তাদের ভক্তি প্রদর্শন করতে পারে এবং তারপর তারা তাদের অন্ন সংস্পর্শ করতে পারে, তাতে তাদের হাভেলিতে গিয়ে পুজো দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখা যায় ভিড়ের মধ্যে থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এবং সে কার্সেনের কথায় একমত হয়ে বলে যে সে শ্রীজির কাছে আজ তার মঙ্গলা আরতি সম্পন্ন করবে এবং তারপর অন্য মুখে তুলবে। এরপর লালবানজি মহারাজ সেখানে আসেন এবং সে তার মঙ্গলা আরতি সেখানেই করতে চান এবং কার্সেনকে বলেন যে আজকের আরতি কার্সেনই শুরু করবে। এরপর দেখা যায় কার্সেনের এই সাহসী পদক্ষেপের জন্য বিভিন্ন পত্র পত্রিকায় তার সম্বন্ধে চর্চা হতে দেখা যায়। পরের দিন পেপারের অফিসটিতে সেই মেয়েটিকে আসতে দেখা যায়
এবং মেয়েটির নাম হলো বিরাজ এবং সে সেখানে কার্সেনের কাছে চাকরির খোঁজেই এসেছে। তো এই বিরাজ খুবই বকবক করা একজন মেয়ে ছিল এবং সে কার্সেনকে জানায় যে সে পুরো জোশের সাথে কার্সেনের পত্রিকার জন্য কাজ করতে রাজি। এরপর গল্পের সিন চলে যায় হাভেলিতে, যেখানে খাবাস জেজেকে হাভেলির দ্বার খুলতে বলে, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং খাবাসকে বলে যে কার্সেন আগে তার কাছে মাফি চাইবে, তারপরে এই হাভেলির দ্বার খুলবে। এরপর কার্সেনের বাবাকে জেজের কাছে আসতে দেখা যায় এবং জেজে মিষ্টি কথায় কার্সেনের ক্ষতি হওয়ার হুমকি দেয় তার বাবার কাছে। এরপর কার্সেনের বাবা তার প্রেসে আসে এবং তাকে একটি লেখা দিয়ে সেটিকে ছাপতে বলে। আসলে ওই লেখাটির দ্বারা সে কার্সেনকে তেজপুত্র করার জন্য ভয় দেখাতে চাইলে কার্সেন ধরতে পারে যে এটা নিশ্চয়ই জেজের কারসাজি হবে, যে নিশ্চয়ই তার বাবাকে এ ব্যাপারে শাসিয়েছে এবং কিছু না বলে সে লেখাটিকে সে বিরাজকে ছাপিয়ে দিতে বলে। এরপরে বিরাজের সাথে কার্সেনকে দেখতে পাওয়া যায় এবং সে কার্সেনকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু কার্সেন তাকে বিয়ে করতে রাজি হয় না এবং বলে যে এতে সে তার লক্ষ্য থেকে ছিটকে যাবে। এই বলে সে চলে যায়। পরের দিন যখন দ্বিতীয়বারের জন্য সত্য প্রকাশের কপিগুলিকে নানু ভাই নিয়ে যায়, তখন আগের মতনই আবার জেজের লোকেরা এসে সেগুলিকে রপ্ত করে নেয়, কিন্তু এবার তারা একটু চালাকির সাহায্য নেয় এবং শাকসবজির বড়িতে করে সেগুলিকে তারা বাজারে পাঠিয়ে দিতে সফল হয়। এতে করে সত্য প্রকাশ আমজনতার হাতে পৌঁছে যায় এবং এতে করে তাদের মনে জেজের সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের সঞ্চার হতে থাকে। এরপর জেজের বাড়িতেও পত্রিকাটি থাকলে তার স্ত্রী সেটি নিয়ে পড়তে থাকে। তো দেখা যায় ভয় পেয়ে জেজে হাভেলির দ্বার খুলে দিয়েছে, কিন্তু মানুষজন এখন আগের মতো সাদা মনে তাকে বিশ্বাস করে না, এমনকি পুজোর ভেট চড়ানো আগের থেকে অনেক কমে গেছে। এতে খাবাস কার্সেনকে উঠিয়ে দেওয়ার কথা বললে জেজে বলে যে এখন কার্সেনের কিছু হয়ে গেলে ভক্তরা তার দিকে আঙ্গুল তুলবে। এরপর দেখা যায় কার্সেনের কাছে একটি নোটিশ আসে, যেটিতে বলা হয় যে কার্সেন জেজের মানহানি করেছে এবং তাকে এর জন্য 50,000 টাকা জরিমানা দিতে হবে। আর এই নোটিশটি আর কেউ না, জেজে কার্সেনকে পাঠিয়েছিল। অর্থাৎ সমস্ত রাস্তা বন্ধ দেখে জেজে মিথ্যে মামলা করে কার্সেনকে ফাঁসাতে চায়। এতে কার্সেন বলে যে সে তো সামান্য মাইনের একজন কর্মচারী, এত বড় অঙ্কের মূল্য সে কিছুতেই জেজেকে চোকাতে পারবে না, তাই তার হারানোর কোনো ভয় নেই। আর তার জেল হয়ে গেলে সে সেখান থেকেই তার লেখা চালাবে, কেননা কোনো মা তার মেয়েকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে এটা প্রমাণ করতে চাইবে না যে জেজে তার ক্ষতি করেছে, কেননা তখনকার সমাজ খুবই অর্থোডক্স ছিল। তখন তেজপালজিকে কয়েকজন লোককে নিয়ে ঘরে ঢুকতে দেখা যায় এবং তিনি বলেন যে এনারা জেজের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবেন। এরপর কার্সেনকে জেজের বাড়িতে যেতে দেখা যায় এবং এতে জেজে ভাবে যে সে তার কাছে মাফি চাইতে আসছে। আসলে ব্যাপারটি ছিল অন্যরকম। আসলে যারা জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছিল তারা সবাই জেজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে চেয়েছিল, কেননা তাদের মধ্যে কারোর বাড়ির নতুন বউকে জেজে তার লালসার শিকার বানিয়েছিল, অথবা কেউ জেজের নাজায়েজ ছেলেকে নিজের নাম দিয়ে মানুষ করছিল। এইরকম জেজের আরো অনেক কুকর্মের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর জন্য তারা কার্সেনকে এই কেসটিতে লড়ার জন্য এগিয়ে যেতে বলে। এরপর খাবাস কার্সেনের হাতে একটি জল ভরা সোনার কলস দিয়ে জেজের কাছে ক্ষমা প্রার্থনা করতে বললে সে লালবানজি মহারাজের পায়ে সেই জলটি ঠেকিয়ে দিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং মিস্টার অ্যামস্টেকে দেখিয়ে বলেন যে তিনি কার্সেনের হয়ে কেস লড়বে এবং এরপর তাদের কোর্টেই দেখা হবে। এই বলে সে চলে যায়। এরপর লালবানজি মহারাজ জেজেকে বলেন যে এই সম্প্রদায়ের কেউ এর আগে কোর্টে গিয়ে হাজিরা দেয়নি, তাই তারও উচিত এই ব্যাপারটিকে এখানে সুলা করে দেওয়া উচিত এবং তার এই কেসটিকে উঠিয়ে নেওয়া উচিত। কিন্তু এতে জেজে বলে যে সে হাভেলির যদুরাত মহারাজ এবং সে কার্সেনের কাছে কখনোই নথি স্বীকার করে কেসটি ফিরিয়ে নেবে না এবং সে কোর্টে গিয়ে কার্সেনকে এমন সাবাক শেখাবে যে ভবিষ্যতে কোনো কার্সেনের এই হাভেলির দিকে তাকিয়ে কথা বলার সাহস হবে না। এরপর তেজপালজি এসে বলেন যে ভাটিয়ারা পুরো পরিবার সমেত গায়েব হয়ে গেছে এবং এখন কেউ আর কোর্টে এসে সাক্ষী দেবে না, আর এই সবের পেছনে হাত আছে জেজের। এতে করে কার্সেন প্রেসে যেতে চায় যাতে করে সে জেজের স্বরূপ সবার সামনে আনতে পারে, কিন্তু তখনই বিরাজ দৌড়াতে দৌড়াতে সেখানে আসে এবং তাকে দেখায় যে তেজপাল স্যারের প্রেসে আগুন লেগে গেছে। এতে কার্সেন খুব ভেঙে পড়ে এবং বলতে থাকে যে সে যাদের জন্য লড়ছে তারাই তার বিরুদ্ধে হয়ে বসে আছে,
তো এর উত্তরে বিরাজ বলে যে মাত্র 16 বছর বয়সে তার মা বাবা তাকে হাভেলিতে চরণ সেবার জন্য জেজের কাছে পাঠিয়েছিল, কিন্তু বাচ্চা হলেও সে জেজের নোংরামো আর অখণ্ডতা বুঝতে সময় লাগেনি। তাই সমাজে অনেক এমন মেয়ে আছে যারা জেজের এই কুকর্মের শিকার হয় ও অসহায়তার জন্য তারা আওয়াজ তুলতে পারে না। তাই কার্সনের উচিত তাদের হয়ে তার এই কেসটি লড়া। এরপর দেখা যায় যে স্ত্রী তেজপালজির বাড়িতে আসে কার্সনের সাথে দেখা করতে এবং সে তাকে একটি চিঠি দেয় এবং বলে যে সে এই ঠিকানায় গেলে একটি সাক্ষী পেয়ে যাবে। এরপর কার্সন আর বিরাজ সেই ঠিকানাতে গেলে সেখানে তারা লীলাবতীকে দেখতে পায় এবং দেখে যে সে প্রেগনেন্ট। কার্সন বলে যে সেই রাতে সে হাতগাড়ি নিয়ে লীলাবতীকে উদ্ধার করতে এসেছিল, কিন্তু তারপর তাদের আর কোনো খোঁজ পায়নি। এতে করে লীলাবতী বলে যে তাকে ধুতরার বীজের লাড্ডু খাওয়ানোর পর ভৌজি তাকে সেখান থেকে নিয়ে এসে গরম জল খাইয়ে বমি করালে বিষের প্রভাব নষ্ট হয়ে যায় এবং এইভাবে মাঝি তার বাচ্চাকে বাঁচায়। আর কার্সনরা এখন তার কাছে এসেছে, মানে ভৌজি কার্সনকে তার কাছে পাঠিয়েছে জেজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। এরপর বিরাজ বলে যে কোর্টে শুনবাই হতে আর বেশি দিন বাকি নেই, আর জেজে যদি জানতে পারে যে লীলাবতী জেজের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে তাহলে সে তাকেও সরিয়ে দিতে পারে। এতে কার্সন বলে যে তারা লীলাবতীকে তেজপালজির মামলেশ্বরের বাংলোতে নিয়ে গিয়ে রাখবে, এতে করে তারা জেজের থেকে সুরক্ষিত থাকবে। এরপর সেই রাতে শস্যর বড়ি করে লীলাবতী এবং তার ভাইকে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর মিস্টার অ্যানস্টে কার্সনকে ডক্টর লাড, যে কিনা জেজের পারিবারিক ডক্টর, তার একটি চিঠি দেয় এবং তাতে জেজের সম্বন্ধে কিছু গোপন তথ্য ছিল। এরপর রাত্রিবেলা কার্সন জেজের কাছে আসলে জেজে তাকে তার কাছে ক্ষমা চাইতে বলে এবং কার্সন বলে যে এখন একমাত্র কোর্টই ঠিক করবে কে কার কাছে ক্ষমা চাইবে, আর যদি জেজে এখন কার্সনের কাছে তার কুকর্মের জন্য ক্ষমা ভিক্ষা চায় তবুও সেই কেসটিকে আর ফিরিয়ে নেবে না। এরপর জেজে কার্সনকে প্রসাদ নিয়ে যেতে বলে এবং তখন দেখা যায় হাভেলির ভেতর থেকে খাওয়াস লীলাবতীর হাত ধরে তার দিকে আসছে। এতে করে জেজে বলে যে সে লীলাবতীর বিয়ে খাওয়াসের সাথে করিয়ে দিয়েছে, কেননা সে অসহায় একটি মেয়ে, আর তাছাড়া তার বাচ্চা এতে বাবার একটি নামও পেয়ে যাবে। এতে কার্সন হতবাক হয়ে যায় এবং লীলাবতীর ভাই শ্যামজি লালের খোঁজ করতে থাকে, কিন্তু জেজে শ্যামজিকে যেন চিনতেই পারে না এবং এখন সে বলে এবার কার্সনকে কোর্টে 50,000 টাকা চুকানোর পাশাপাশি তার কাছে ক্ষমা প্রার্থনা অবশ্যই করতে হবে। এই বলে সে চলে যায়। এরপর আসে বিচারের সেই দিন। জেজেকে দেখা যায় সে রথে করে রীতিমতো রাজার বেশে কোর্টে এসেছে কেস লড়তে। এরপর শুরু হয় মহারাজা লিবেল কেসটি, যেটি নিয়ে এই মুভিটির কাহিনী গড়ে উঠেছে। এরপর অনস্টেজ জেজেকে উইটনেস বক্সে যেতে বললে সে তার নিজের সিংহাসন, যেটি তিনি নিজের সাথে করেই নিয়ে এসেছিলেন, সেটিতেই অনড় হয়ে বসে থাকেন এবং সে সেখান থেকেই কেস লড়বেন এমনটা জানান। এরপর জেজেকে গীতাতে হাত রেখে কসম খাওয়ার জন্য বলা হলে সে জানায় যে মহারাজা কখনো কসম খান না, বরং মহারাজের নামে মানুষ কসম খেয়ে থাকেন এবং তিনি যা বলেন তাই সত্যি বলে লোকে মানেন। এতে পুরো কোর্টরুম জুড়ে সবাই মহারাজের জয় জয় করে ওঠেন। তো যাই হোক, শেষমেশ জেজে গীতার কসম খেতে বাধ্য হয়। এরপর আর্নস্টি বলেন যে মহারাজ সত্য প্রকাশে তার নামে বাজে অপবাদ রটানোর জন্য কার্সনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এবং এর জন্য সে উইটনেস বক্সে ডক্টর রামকৃষ্ণ ভিট্টল লাটকে ডাকে, যে কিনা জেজের পারিবারিক চিকিৎসক ছিলেন। তো এই ডক্টরটি খুবই নামকরা একটি ডক্টর ছিলেন এবং পারিবারিক চিকিৎসক হওয়ার দরুন জেজের পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্কও ছিল। তো ডক্টর রামকৃষ্ণ জানান যে জেজের চাঁদি রোগ আছে, যেটি হলো এক রকমের গুপ্ত রোগ এবং এটি একটি যৌন রোগ হিসেবে পরিচিত এবং ডক্টরি ভাষায় যেটিকে সিফিলিস হিসেবে জানা যায়। তো এই কথাটি কোর্টের একজন দারবান বাইরে দাঁড়িয়ে থাকা জনতার সামনে জোরে জোরে ঘোষণা করলে তাদের মধ্যে হলচলের সৃষ্টি হয়। এবার ডক্টর সাহেব আরো বলতে থাকেন যে একের বেশি পার্টনারের সাথে যৌন সম্বন্ধ রাখলে এই রোগটি হয়ে থাকে এবং ডক্টর বাবু জেজেকে এই ব্যাপারে ওষুধের সাথে সাথে এই পরামর্শও দিতেন যেন তিনি আর এইসব কাজের সাথে নিজেকে যুক্ত না করেন। এছাড়াও তিনি আরো বলেন যে জেজে তার কাছ থেকে অ্যাবর্শনের ওষুধ সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কেননা সবসময় ধুতরা বীজের লাড্ডু কাজে আসতো না এবং কিছু কিছু সময় তিনি প্রেগনেন্ট মহিলাদের অ্যাবর্শনের জন্য ডক্টর সাহেবের কাছেও পাঠাতেন, কিন্তু তিনি তাতে রাজি না হলে জেজে ও ডক্টর সাহেবের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। এরপর জেজের পক্ষের লয়ার বেইলি ডক্টর সাহেবকে জেরা করতে শুরু করেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে
তিনি পার্সোনালি কখনো জেজেকে সিফিলিসের জন্য ইন্সপেক্ট করেছিলেন কিনা। তাতে ডক্টর লাড তা অস্বীকার করেন এবং জেজে বলে যে তার চান্দি রোগ নয় বরং চান্দা বা চাঠা রোগ আছে, যাতে প্রাইভেট পার্টে ফোড়া মতো দেখা যায়। জেজে আরো বলতে থাকে গত মাসে যখন তিনি তাইলাঙ্গা গিয়েছিলেন সেখানে কিছু বেশি মশলাদার খাবার দরুন তার প্রাইভেট পার্টে কিছু ফোড়ার মতো দেখা যায় এবং তিনি তখন ডক্টর সাহেবকে ডেকে বলেন যে তার চান্দা হয়েছে, আর ডক্টর লাড তার চান্দি শোনেন এবং তাই এখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তো লয়ার বেইলি এটা প্রতিপন্ন করার চেষ্টা করেন যে যেহেতু ইন্সপেকশন ছাড়া ডক্টর লাড এই রোগটির চিকিৎসা চালাচ্ছিলেন, তাই তার সঠিক রোগ নির্ণয় করাটা খুবই জরুরি ছিল। আর শুধুমাত্র চিঠিতে জেজের নাম থাকার মানে এটা প্রমাণিত হয় না যে ওইসব মহিলারা জেজের সন্তানের মা হয়েছিলেন, তারা অন্য কারণেও তো প্রেগনেন্ট হতে পারে। এতে ডক্টর লাড জাজদেরকে বলেন যে তারা চাইলে অন্য কোনো ডক্টরের কাছে জেজেকে নিয়ে পরীক্ষা করাতে পারেন এবং তাতে যদি সিফিলিসের সিমটম পাওয়া না যায় তাহলে সে ডাক্তারই ছেড়ে দেবেন। এতে জাজরা ডক্টর লাডের সেই প্রস্তাব মেনে নেন। এরপর আর্নস্টে গিরিধারী খাওয়াসকে উইটনেস বক্সে ডাকেন এবং গত রাতে তার সাথে লীলাবলীর বিবাহ সম্বন্ধে তাকে প্রশ্ন করেন। এতে করে খাওয়াস বলে যে আজ থেকে 8 মাস আগে যখন জেজের সাথে সে দ্বারকাতে গিয়েছিল তখন তার সাথে লীলাবতীর বিয়ে হয় এবং তার বাচ্চার বাবা খাওয়াস। এতে বারবার করে খাওয়াস আমার বাচ্চা নিজের বাচ্চা কথাগুলির উপর জোর দিলে আর্নস্টে তাকে জিজ্ঞাসা করে কেন সে বারবার বাচ্চা কথাটির উপর জোর দিচ্ছে, তার কি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে। এতে আর্নস্টে বলে যে আসলে লীলাবতীর বাচ্চার বাবা জেজে এবং লীলাবতীর সাথে জেজে যা করেছে তা সব আর্নস্টে খুলে বলে। এরপরে আর্নস্টের কথা কেটে জেজে বলে যে আজ এই কোর্টের ভেতর এবং বাইরে তার ভাবুক ভক্তরা তার জন্য ভিড় করে এসেছে এবং কোন রকম অপমানজনক কথা তারা কিন্তু বরদাস্ত করবে না এবং এতে করে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার দায় জেজে রাখবে না। এরপর কার্সন দাসকে আর্নস্টে কাঠগড়ায় ডাকেন এবং তাকে চরণ সেবার সম্বন্ধে জিজ্ঞাসা করেন। এতে কার্সন বলে যে পরশ্রীর সাথে মহারাজের সম্ভবকে চরণ সেবা বলে এবং টাকার বদলে যে কেউ এইসব দেখবার সুযোগও পেয়ে থাকে। এতে করে জেজে বলে যে এটা বহু পুরনো প্রচলিত একটি প্রথা এবং ভক্তদের তা দেখিয়ে মোক্ষ লাভ করানো একজন মহারাজের ধর্ম। এরপর খাওয়াস আবার কোর্টের মধ্যে মহারাজের জয় জয়কার করতে থাকে। এরপর বেইলি কার্সনকে জেরা করে যে সে কখনোই চরণ সেবা নিজের চোখে দেখেছেন কিনা। এতে কার্সন বলে যে সে নিজের মঙ্গেতার কিশোরী আর জেজের এই চরণ সেবা নিজের চোখে দেখেছে। এরপর বেইলি যখন জিজ্ঞাসা করে যে এতে কিশোরী কি কোন রকম আপত্তি ছিল কিনা, তখন কার্সন তাকে না বলে, অর্থাৎ এটি দুজনের ইচ্ছাতেই হয়েছিল। বেইলি আরো বলে যে এই ব্যাপারটির জন্য সে কিশোরীর সাথে তার সাগাই ভেঙে দেয় এবং তার ফলে তাকে নিজের বাড়িও ত্যাগ করতে হয়। তো এটা অবশ্যই কোনো খারাপ ব্যাপার ছিল না, কেননা কার্সনের বাড়ির লোকেরাও এই ব্যাপারটিকে সমর্থন করেছিল। এবং আরো বলে যে জেজের বিরুদ্ধে তার ব্যক্তিগত ঈর্ষা আর রাগ থেকেই সে তার লেখার মাধ্যমে জেজের বিরুদ্ধে আমজনতাকে ভড়কেছে। এতে কার্সন বলে যে তার কোন রকম অর্থের লালসা বা কীর্তির ইচ্ছা নেই। সে জন্মতে বৈষ্ণব, কর্মতে ব্রাহ্মণ, স্বভাবে ক্ষত্রিয় এবং ধৈর্যতে শূদ্র, তাই সে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে চেষ্টা করে। এরপর কার্সন একটি শ্লোক পড়ে শোনালে তার অর্থ জেজেকে জিজ্ঞাসা করলে সে তার অর্থে বলে যে কোন নতুন স্ত্রী যার সদ্য বিবাহ সম্পন্ন হয়েছে তাকে সবার প্রথমে মহারাজের চরণে সমর্পণ করা হবে। তো এতে কার্সন বলে যে এইরকম কথা কোনো পুরাণ বা শাস্ত্রে পাওয়া যাবে না এবং এইসব মহারাজেরা এই শ্লোকগুলো বিকৃত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, কেননা সাধারণ মানুষের পক্ষে এইসব বেদ পুরাণের কথা জানা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এইসব কাজগুলিকে অনুবাদ করে সমাজের মাধ্যমে পৌঁছানোই হলো আসল কাজ। এতে জেজে বলে যে ভক্তরা নিজের থেকেই তার কাছে আসে সেবা দেওয়ার জন্য, চড়াবা চড়ায়, ভেট উৎসর্গ করে, প্রবচন শুনতে আর্জি নিয়ে আসে এবং নিজের বাড়ির মেয়েদেরকেও চরণ সেবার জন্য ইচ্ছা পাঠায় মহারাজের কাছে। এতে কার্সন বলে যে ভক্ত অবুঝ থাকলেও আসল গুরুর কাজ হলো সঠিক রাস্তা দেখানো। একজন মহারাজ গেলে আরেকজন আসবেন, তাই আমার কাজ হলো সবাইকে সঠিক পথ দেখানো। তাই যুগ যুগ ধরে চলে আসা এই বিকৃত প্রথাগুলির আজ বদলাবার সময় হয়ে এসেছে। ধর্মের পথে চলতে কোনো মহারাজের দরকার হয় না, তা কোনো আড়ম্বর ছাড়াই পালন করা যায়।
এরপর কার্সন বলে যে এই যুদ্ধ তার নিজের এবং কেউ তাকে সাথ দিক বা না দিক সে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে তার এই যুদ্ধ চালিয়ে যাবে। এরপর দেখা যায় কোর্টরুমে ভাবও আসে এবং সে বলে যে সে জেজের বিরুদ্ধে সাক্ষী দেবে এবং একে একে কোর্টরুমের ভেতরকার সবাই জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় এবং সবার সাক্ষী শোনবার পর কোর্ট অর্ডার দেয় যে মহারাজের মানহানি কার্সন দাসের জন্য নয় বরং তার নিজের অপকর্মের জন্য, এবং এই সিদ্ধান্তই পাশ করে ম্যাথিউ রিচেলসস 1862 সালে মহারাজা লিবেল কেসটিতে এবং কার্সনকে মানহানির অপবাদ থেকে মুক্ত করেন। তো এই 1862 সালের মহারাজা লিবেল কেসের জন্য চরণ সেবার মতো নোংরা এক প্রথা বন্ধ হয়ে যায় এবং কোনো মহারাজই আইনের ওপর নয় সেটাই প্রমাণিত হয়। গল্পের শেষে দেখানো হয় দেবী চুন্নি সে গিটটি খুলে ফেলেছে, কেননা কার্সন তার যুদ্ধে আজ জয়ী, তাই সে কিশোরীর মতো মেয়েদের আজই জেজের মতো মানুষদের হাত থেকে বাঁচাতে সমর্থ হয়েছে। তো এইরকম ভাবে গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।